হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব নবম শ্রেণীর আমাদের তৃতীয় যে অধ্যায়টা আছে পরিবেশের মানে পদার্থ গঠন ও ধর্ম, এই চ্যাপ্টারে যে অনুশীলনীগুলো আছে আজকে অনুশীলনীর প্রত্যেকটা কোশ্চেন আমরা কিন্তু করব। ঠিক আছে, অনুশীলনীর এর যে অনুশীলনীটা আছে খুব গুরুত্বপূর্ণ একটা অনুশীলনী এবং এই বইটা এটা দেখে নাও ভালো করে তোমরা। এটা হচ্ছে অভিনব ভৌতবিজ্ঞান, ধনঞ্জয় সরকার এবং ডক্টর অশোক কুমার ঘোষ ভট্টাচার্য ব্রাদার্সের বই। খুব ভালো একটা বই। এই বইয়ের অনুশীলনীটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রেডি হয়ে যাবে। তবে কি এই উত্তর এখানে কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু মানে উত্তরটা আমি বলে দেবো, কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু একটু ভুল আছে, মানে একটু টাইপিং মিস্টেক আছে। তো চলো অঙ্ক বলতে বলতে প্রশ্নগুলো পড়তে পড়তে ঠিক করে দেওয়া যাক। তো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, তরলের ভিতরে কোনো বায়ুতে কোনো বিন্দুতে তরলের চাপ কী হবে, এটা এইচডিজি। ঠিক আছে, এইচডিজি আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু জুম ইন করে দিচ্ছি, জুম আউট করে দিচ্ছি, একটু দাঁড়াও 1 সেকেন্ড। ওকে, আশা করি তোমরা এবার দেখতে পাবে আরও ভালো। ঠিক আছে, জুম আউট করে দিলাম। তো বলছি তরলের ভিতরে কোনো একটা বিন্দুতে তরলের চাপ এইচডিজি, কোনো বস্তুর ঘনত্ব কী হবে, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এসআই পদ্ধতিতে তরলের বলের ঘাতের একক কী? এসআই পদ্ধতিতে বলের ঘাতের একক এখানে দেখো নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস পি দিয়েছে, এটা বলে একটু টাইপিং মিস্টেক এগুলো। কিন্তু উত্তর কথা হবে এটা নিউটন সেকেন্ড হবে, এটা অপশান বিতে ঠিক করতে গিয়েছিল, তো সেকেন্ড ডিতে ভুলে গেছে। তো এটার উত্তর কী হবে, নিউটন সেকেন্ড হবে। আচ্ছা, অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় সেটা কি? সেটা হচ্ছে অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় সেটা হচ্ছে বার্নরুলের নীতি। ঠিক আছে, বিকৃতির একক একক নেই। স্প্রিং তৈরিতে ব্যবহার করা হয়, স্প্রিং তৈরিতে ব্যবহার করে ইস্পাত। ঠিক আছে, বলছে কোন স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া নির্দেশ করে? কোন স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ যদি কমে যায় তাহলে কী নির্দেশ করে? সাইক্লোনের সম্ভাবনা থাকে। ঠিক আছে, পিস্টনের মাত্রা কি? m⁻², এর দাগ। ঠিক আছে, বলছে তারপরে কি, যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কিসের জন্য? বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ঠটানের জন্য। ঠিক আছে, নিম্নলিখিত কোন রাশিটির একক আলাদা? কোনটির একক আলাদা বলতে এখান থেকে চাপের একক কিন্তু আলাদা। ঠিক আছে, ও সরি, এটার উত্তর চাপ হবে না। এই যে নিম্নলিখিত কোন রাশির একক আলাদা, অ্যাকচুয়ালি এটার উত্তর হবে পীড়ন। সরি, পীড়ন বলতে বিকৃতি উত্তর হবে, কারণ বিকৃতির কোনো একক নেই আর বাদ বাকি সবার একক আছে। ঠিক আছে, চাপ হবে না, এটার উত্তর হবে বিকৃতি। ঠিক আছে, 11 দাগের কোশ্চেন কী বলছে? 11 দাগের কোশ্চেন বলছে বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ হচ্ছে সান্দ্রতা বা প্রান্তীয় বেগের জন্য বলতে পারো, কারণ অপশানে যদিও নেই, সান্দ্রতা আছে, সান্দ্রতা দিলাম। ঠিক আছে, তো এই ছিল আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন। এবার আমরা 2 নম্বর, এই যে 1 নম্বর যে কোশ্চেনগুলো, এবার এই কোশ্চেনগুলো তো এখান থেকে বলে দিতে পারবো, কিন্তু উত্তরগুলো তো এখানে লিখতে পারবো না। তার জন্য এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু স্ক্রিনিং, যে আমরা সরাসরি স্ক্রিনে আমরা কিন্তু এটা দেখাবো, পুরো স্ক্রিনিং ভিডিও তোমাদের থাকবে পিডিএফের মধ্যে। এবং এই ফুল পিডিএফটা পেতে গেলে তোমাদের কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। আমি পুরো উত্তরটা পিডিএফ দেখে দেখে বলে দিচ্ছি, পরপর দেখে নাও তোমরা। ঠিক আছে, তো এরপরে কী করবো আমরা, তোমরা এই প্রত্যেকটা উত্তর একদম পুরো আমি 3 দাগের প্রশ্নের উত্তর অবধি সব করে দিচ্ছি এবং গাণিতিক অঙ্কগুলো মানে করে দিচ্ছি বলে তোমরা এরপরেই পাবে, একই সঙ্গেই পাচ্ছ। এবং গাণিতিক প্রশ্নের যে সমাধানগুলো থাকবে সেগুলো দেখবা করা থাকবে না সেখানে, সেগুলো আমরা পরে একদিন নিয়ে আসবো। তবে এই তলায় যে বাম স্তম্ভ ডান স্তম্ভ করা আছে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আমরা তাহলে ওটা শুরু করে দিই, চলো। তো আমরা লাস্ট যে পর্যন্ত বলেছিলাম সেই কোশ্চেনগুলো আমরা আরেকবার রিভাইজ করে দিচ্ছি। যে এমসিকিউগুলো বললাম সেগুলো এখানে দেখো সব পরপর উত্তর লিখে দেওয়া আছে। ঠিক আছে, যে এমসিকিউগুলো বলেছিলাম সেগুলো উত্তর দেখো সব পরপর এখানে লিখে দেওয়া আছে। সব কটা প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এমসিকিউতে পেয়ে যাবে এবং সেই সাথে সাথে তোমরা এখান থেকে এমসিকিউর প্রতিটা উত্তর এবং তার ব্যাখ্যা এখানে কিন্তু এক্সপ্লেন করে সম্পূর্ণ গুছিয়ে দেওয়া আছে। আজকে আমরা যেটা বলবো, এখন যেটা বলবো সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক কিছু প্রশ্ন। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এখানে আমরা বইতে এটা করলাম না কেন, কারণ বইতে করিনি, কারণ বইতে কিন্তু উত্তর লেখার জায়গা ছিল না। আর তাছাড়াও তোমাদের এই যে নোটটা, এই নোটটা কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেই কিন্তু পেয়ে যাবে। তো এখানে বলছে চাপ স্কেলার না ভেক্টর রাশি? চাপ অবশ্যই কিন্তু একটা স্কেলার রাশি। যে ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমলে কী বোঝা যাবে? ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তাই বলছে এসআইতে পৃষ্ঠটানের একক কী? বলছে এসআইতে পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন মিটার। এসআইতে পৃষ্ঠটানের একক কী বলছে? নিউটন মিটার। ঠিক আছে, তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটানের কী পরিবর্তন হয়? পৃষ্ঠটান কিন্তু কমে যায়। তারপরে বলেছে পৃষ্ঠটানের মাত্রিক সংকেত কী? m⁻²। তারপরে বলেছে বায়ুশূন্য স্থানে কি সাইফন কাজ করতে পারে? উত্তর হবে না, বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করতে পারে না। তাই উত্তর কী হবে? না, বায়ুশূন্য স্থানে সাইফন কিন্তু কাজ করতে পারে না, কারণ সাইফন ক্রিয়া বায়ুমণ্ডলীয় চাপের ওপরে কিন্তু নির্ভর করে।
উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কীরূপ পরিবর্তন ঘটে? উত্তর হবে স্থিতিস্থাপকতা কী হয়? কমে যায়। তবে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ইনভার। ঠিক আছে, পুরো সম্পূর্ণ নোট করে দেওয়া আছে। তারপর বলেছে সান্দ্রতার ঘনত্ব রাশি দুটি কি একই? উত্তর হবে না, সান্দ্রতা এবং ঘনত্ব একই রাশি নয়। কারণ এরা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ ঘনত্ব হলো প্রতি একক আয়তনের ভর, আর সান্দ্রতা হলো তরলের অভ্যন্তরীণ গতিবিরুদ্ধকারী বলের ধর্ম। ঠিক আছে, বিকৃতির একক কী? বিকৃতি একটা এককবিহীন রাশি বা একক নেই বিকৃতির, এককহীন রাশি, তাই তো। ইয়ং গুণাঙ্কের সিজেজ একক কী? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তারপরে 11 দাগের কোশ্চেনে কী বলছে দেখো, বলছে তরলের মধ্যে চাপ ঘনত্বের উপর কীভাবে নির্ভর করে? বলছে চাপ ঘনত্বের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ঘনত্ব বাড়লে চাপ বাড়ে, আর চাপ বাড়লেও ঘনত্ব বাড়ে। আপেক্ষিক গুরুত্বের কি কোনো একক আছে? আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, কারণ এটি সমজাতীয় রাশির অনুপাত। এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, এর কোনো একক নেই। কোন দুটি সমজাতীয় রাশির অনুপাত? সেই পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। ঠিক আছে, বলছে পরিবাহীতে বা প্রবাহীতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়? 0 হয়। স্বয়ংক্রিয় ফ্লাক্সে কোন নীতি কাজে লাগানো হয়? সাইফন নীতি কাজে লাগানো হয়। তারপরে কোশ্চেন কী বলেছে, সূক্ষ্ম সূচ জলের উপর ভাসে জলের কোন ধর্মের জন্য? জলের পৃষ্ঠটান ধর্মের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন আমাদের কী দেওয়া আছে? বলছে ব্যারোমিটার, দেখে নাও। নেক্সট কোশ্চেন কী বলছে, ব্যারোমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়? উত্তর কী হবে? ব্যারোমিটারের সাহায্যে কী করি, যে পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে ঝড়ের সম্ভাবনা থাকে। বলছে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমলে বৃষ্টির সম্ভাবনা থাকে, আর পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার ইঙ্গিত দেয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন কী বলেছে দেখো। তারপরে কোশ্চেন বলেছে যে সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ কী বলছে, যে বড় পাত্রকে না নাড়িয়ে উপর না করে স্বয়ংক্রিয়ভাবে যদি আমরা অন্য পাত্রে তরলকে স্থানান্তরিত করতে পারি আমরা সাইফন ক্রিয়ার সাহায্যে, তাই তো। যেমন ড্রাম থেকে কেরোসিন তেল বা পেট্রোল ঢালা হয় যেভাবে। আর একটা কী বলেছে, বলেছে যে আধুনিক শৌচাগারের স্বয়ংক্রিয় ফ্ল্যাক্স বা ফ্লাশ ট্যাঙ্কের জল নিষ্কাশনের জন্য আমরা কিন্তু, অর্থাৎ বলতে পারি সরাসরি যে আধুনিক যে শৌচাগার সেখানে কিন্তু ফ্ল্যাশের কাজে সাইফন ক্রিয়া ব্যবহার করা হয়। তারপর নেক্সট কোশ্চেন বলছে আপেক্ষিক গুরুত্ব, ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কী? ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কী বলেছে, যে বস্তুর ঘনত্ব সমান সমান বস্তুর আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। ঠিক আছে, তারপরে কোশ্চেন কী বলছে দেখো। তারপরে কোশ্চেন বলছে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন কোন রাশির এককের সঙ্গে অভিন্ন? এদের এসআই এককটি কী? এটা বলছে পীড়ন এবং চাপ, এদের সঙ্গে কিন্তু এককের সঙ্গে অভিন্ন। এছাড়াও এদের এককটা কী আছে? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল বলা হয়। এর এককটা কি? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। ঠিক আছে, তারপরে কী কোশ্চেন বলেছে, হুকের সূত্রটি ব্যাখ্যা করো। তোমরা এটা বইতেই পেয়ে যাবে। হুকের সূত্র কী বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সঙ্গে সমানুপাতিক হয়। তখন পীড়ন প্রপোর্শনাল বিকৃতি বা পীড়ন বাই বিকৃতি সমান সমান কী বলছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক হয়। ঠিক আছে, তারপরে কি বলছে, আর্কিমিডিসের নীতিটি লেখো বা আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। এখানে কিন্তু এই লাইনটা পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, মানে পীড়ন বাই বিকৃতি ইজিকাল টু হলো ধ্রুবক, এই লাইনটা কিন্তু ভুল লেখা আছে। ঠিক আছে, এই লাইনটা কিন্তু এখানে ভুল লেখা আছে, লেখা দরকার নেই। ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে। তারপরে তাকে বলেছে যে আর্কিমিডিসের নীতি বিবৃতি করো। আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করতে বলছে, তা কী বলছে, কোনো বস্তুকে কোনো স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। এই হ্রাসপ্রাপ্ত ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। তারপরে বলছে কি, ধারারেখ প্রবাহ কাকে বলা হয়? ধারারেখ প্রবাহ কাকে বলে, যে কোনো তরল প্রবাহের গতিবেগ যদি এমন হয় যে প্রবাহের যে কোনো বিন্দুতে তরল কণাগুলির বেগ সর্বদা একই দিকে থাকে, মানে প্রতিটি কণা আগের কণার পথ অনুসরণ করে, তবে সেই প্রবাহকে ধারারেখ প্রবাহ বলা হচ্ছে, স্ট্রিমলাইন ফ্লো বলা হয় একে। এগুলো সব তোমাদের কিন্তু আগে বোঝানো ছিল। ঠিক আছে, তারপরে কি বলছে, আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় কেন? কারণ আপেক্ষিক গুরুত্ব হলো যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর ঘনত্ব এবং 4 ডিগ্রি, এটা ডিগ্রি হবে কিন্তু, এটা কিন্তু মাথার কাছে হবে। ঠিক আছে, 4 ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাত, এটি আসলে জলের সাপেক্ষে বস্তুর ঘনত্বের তুলনা, তাই এটাকে আপেক্ষিক ঘনত্ব বলা হয়। তারপরে 9 দাগের কোশ্চেন কী বলছে দেখো। 9 দাগের কোশ্চেন বলছে
যে কোনো বস্তুর আচ্ছা কোনো বস্তুর ভর বলেছে 2 কেজি, আয়তন বলছে 200 সেন্টিমিটার কিউব, বলে বস্তুর উপাদানের ঘনত্ব কত হবে, আপেক্ষিক গুরুত্বের মান কত হবে। ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। ঘনত্ব রো সমান সমান কি, রো সমান সমান কিন্তু হচ্ছে ভর বাই কি, বাই আয়তন। ভর মানে কত, ভর মানে কিন্তু এখানে বলেছে 2 কেজি, মানে হচ্ছে 2000 বাই কত হবে, বাই কিন্তু এখানে 200 সেন্টিমিটার কিউব বলেছে, তলায় হবে 200। ঠিক আছে, ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন। ভরকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি তবে কিন্তু আমরা ঘনত্ব পেয়ে যাই। এখন শূন্য শূন্য কেটে দাও, ঠিক আছে, একটা শূন্য আর একটা শূন্য কেটে দাও, 10 দুগুণ 20, তাহলে উত্তর কত হবে, 10 হবে। এটা কিন্তু এখানে ভুল করা আছে বা জটিল করা আছে, তোমরা এটা দেখবে না, ঠিক আছে, তোমরা কিন্তু এটা দেখবে না, ঠিক আছে। এই ঘনত্ব বের করা আছে, ঠিক আছে, ঘনত্বটা বের করে নেবে তোমরা। এখানে লেখা এভাবে লেখা যাচ্ছে না আর কি, এই পেন দিয়ে, সেজন্য আমি লিখতে পারছি না এখানে, তোমরা একটু দেখে নেবে ওটা। তারপরে দেখো বলেছে কোশ্চেন যে আপেক্ষিক, যেখানে আপেক্ষিক ঘনত্ব বের করে দিয়েওছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, তাই এটা কিন্তু তোমরা কেটে দেবে। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে বলছে সান্দ্রতার ঘর্ষণের মধ্যে পার্থক্য কী, সান্দ্রতার ঘর্ষণের মধ্যে পার্থক্য কী আছে, বলছে সান্দ্রতা এদিকে হচ্ছে সান্দ্রতা আর এদিকে হচ্ছে ঘর্ষণ, তাই এখানে কিন্তু দুটো পার্থক্য লেখার কথা, দুটো কিন্তু লিখে দিয়েছি। ঠিক আছে, যে বলছে এটি তরল বা গ্যাসের অভ্যন্তরীণ দুটি স্তরের মধ্যে কাজ করে, তাই বলেছে তো এখানে যে তরল এবং গ্যাসের দুটো অভ্যন্তরীণ স্তরের মধ্যে কাজ করে, এটি কঠিন স্তরের স্পর্শ তলে কাজ করে, তাই স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, এটি স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ঠিক আছে, তারপরে কোশ্চেন বলছে রং করা তুলিকে জলে ডুবিয়ে তুলে আনলে আঁশগুলি ছাড়িয়ে যায় কেন, তো উত্তর কী হবে এটার, বলছে জলের পৃষ্ঠটান ধর্মের জন্য এটা হয়। তুলিটা যখন জলের ভিতর থাকে, জলের ভিতর থেকে থাকে তখন আঁশগুলির মাঝে কী থাকে, জল থাকে, তো জল থেকে তোলার সময় আঁশগুলির গায়ে লেগে থাকা জলের উপরিপৃষ্ঠ ও তার ক্ষেত্রফল সর্বনিম্ন করার চেষ্টা করে, ফলে আঁশগুলি একে অপরের সঙ্গে লেপ্টে বা জড়িয়ে যায়। প্রবলতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বলছে প্রবলতা মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে, প্রবলতা মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে, নিম্নলিখিত বস্তুর আয়তন, তরলের ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে কোনো পরিবাহীর সান্দ্রতা বলতে কী বোঝো, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর তরল বা গ্যাস তার অভ্যন্তরীণ বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার চেষ্টা করে তাকে ওই পরিবাহীর সান্দ্রতা বলা হয়, তাহলে এইটি এক প্রকার অভ্যন্তরীণ ঘর্ষণ বল। তারপরে কি বলেছে 14 দাগের কোশ্চেন, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন, বলছে কারণ বার্নৌলির নীতি অনুযায়ী কী হচ্ছে, যে দ্রুতগামী ট্রেন যখন চলে তখন তার আশেপাশে বাতাসের বেগ খুব বেড়ে যায়, ফলে চাপও প্রচণ্ড কমে যায়, কিন্তু পিছনের বাতাসের চাপ স্বাভাবিক বেশি থাকে। এই চাপের পার্থক্যের কারণে পিছনের বাতাস ব্যক্তিটি ট্রেনের দিকে ঠেলে ফেলে দিতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক এবং দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু। ঠিক আছে, এরপরে আমাদের দেওয়া আছে দীর্ঘ উত্তরভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি সংক্ষিপ্ত রূপরেখা করে দেওয়া আছে, পরীক্ষা খাতায় আরও চিত্রসহ বড় করে তোমার লিখতে বলছে, কোনটা চিত্রসহ 14 প্যারামিটারের গঠন বর্ণনা করো। ঠিক আছে, এখানে ছোটো করে দেওয়া আছে, পড়ে নেবে, এগুলো আর আমি পড়িয়ে দিচ্ছি না, এগুলো তোমরা দেখে নেবে। সাইফন কি, সাইফনের কার্যপ্রণালী কি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন কী বলছে, কার্যপ্রণালী এখানে দেওয়া আছে ছোটো ছোটো করে, তারপরে দেওয়া আছে বার্নৌলির উপপাদ্যটি লেখো এবং গাণিতিক সমীকরণ দাও, দেখে নেবে এটা। ঠিক আছে, এটা বইতে দেখে নেবে, বইতে খুব ভালো আছে। ঠিক আছে, তারপরে বলেছে সান্দ্র তরলের মধ্যে পতনশীল কোনো বস্তুর প্রান্তীয় বেগ অর্জন করার কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা তোমরা এখান থেকে দেখে নেবে, এখানে ঠিকঠাক দেওয়া আছে এটা। তারপরে দেখো দেওয়া আছে, তারপর দেওয়া আছে যে তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিষ্ঠা করো। তোমরা চাপের রাশিমালা তোমাদের কিন্তু বইতেই খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেটা পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে পিস্টনের ওপর বিভিন্ন এককের প্রভাব আলোচনা করো। উষ্ণতা, অবদবের উপস্থিতি, তড়িতায়িতকরণ, এগুলো কীভাবে পিস্টনের ওপর নির্ভর করে। তারপর নেক্সট কোশ্চেন কী বলেছে, যে জলের ওপর দাড়ি কাটার ব্লেড বেশি থাকে কেন, যে কারণে সুচ বেশি থাকে সেটাই, একই প্রশ্ন কিন্তু, তা দেখে নেবে এখান থেকে। তারপরে বলছে যে বস্তুর ভাষণ এবং নিমজ্জনের শর্তগুলি কী কী ব্যাখ্যা করো, একটু দেখে নেবে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে,
যে একটি নল থেকে তরল প্রবাহের হার নির্ণয় করো, তাও কিন্তু সুন্দর করে দেওয়া আছে, দেখে নেবে। তারপরে কিছু গাণিতিক সমস্যা আছে, এই গাণিতিক সমস্যাগুলো কিন্তু আমরা বলা আছে যে পরে দেওয়া হবে, ঠিক আছে। প্রতিটা পরে দেওয়া বলে অর্থাৎ আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে কিন্তু এই শুধুমাত্র এই ম্যাথগুলো করে দেবো, ঠিক আছে। এই ম্যাথগুলো করে দেওয়ার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, এখানে আর করছেই না, ঠিক আছে। এখানে এই ম্যাথগুলো করার জন্য পরে কিন্তু আমি আবার ভিডিও নিয়ে আসবো, আবার একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, স্তম্ভ মেলানো। স্তম্ভ বলছে বান্ডলের নীতি কী হবে, বলছে বান্ডলের নীতি শক্তি সংরক্ষণ, সূত্র মেনে চলে, পৃষ্ঠটান, আণবিক ঘটনা, প্রান্তবেগ, সান্দ্রতার, আর্কিমিডিসের নীতি, প্রলাবতা। এই ছিল আমাদের টোটাল সবগুলো কোশ্চেন আমরা করলাম, ঠিক আছে। এটা আমরা সবগুলো কোশ্চেন করলাম। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে মুখস্থ করবে, এই কোশ্চেনগুলো করে গেলে মোটামুটি হয়ে যাবে। আর যে ম্যাথগুলো 4-5টা ম্যাথ আছে এখানে, যে ম্যাথগুলো এখানে মোট ম্যাথ আছে তোমাদের 5টা, এই 5টা ম্যাথ দিয়ে আমি আরেকটা ভিডিও করব, সেই ভিডিওটা কিন্তু খুব সুন্দর, আমি বড় হবে বলে এটা এর মধ্যে আর দিয়ে দিলাম না, এগুলো অনেক বড় হবে তাই। তো এই ম্যাথগুলো কিন্তু আমি প্র্যাকটিক্যালি করিয়ে দেবো, অসুবিধা হবে না, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।